ডক্টর ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটা ঢাকায় প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে এই সাক্ষাৎকার নিয়েছেন দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক। তো দ্য হিন্দু সাংবাদিক প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা। জবাবে ডক্টর ইউনুস বলেন যে এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে, মানে বিএনপি ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করব না। তো সাংবাদিক প্রশ্ন করলো যে তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? ডক্টর ইউনুস বললেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছি। আজকে সোমবার দ্য হিন্দুর অনলাইন সংস্করণ সেটা প্রকাশ করে ডক্টর ইউনুস বলতে চেয়েছেন যে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, কাজেই ডক্টর ইউনুস বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না। সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে, দ্য হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে ঠিক এমনটাই মনে হতে পারে। তো এখন এই যে ডক্টর ইউনুস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, এই বিষয়টা আসলে একটু ভালোভাবে বুঝতে চাই। অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এবং দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা জানেন যে গতকালকেই কয়েকজনকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে, আওয়ামী লীগের সিনিয়র নেতা। তো এই ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগের ওই নেতাদের বিরুদ্ধে মামলা হয়, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হয়, তাহলে তো তারা পারবে না। আজকে এই প্রথম আলোকে দেওয়া ইন্টারভিউতে আসিফ নজরুল বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে, এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া তৈরি করা হয়েছে। এই খসড়া অনুমোদনের জন্য আগামী বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। আজকেই বলেছে আসিফ নজরুল যে নতুন আইন পাশ হচ্ছে যে আদালত ইচ্ছা করলে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে। এটা আজকের খবর, প্রথম আলো থেকে বললাম। এই অধ্যাদেশ সংশোধনী করার ফলে অপরাধ আদালত যদি রায় ঘোষণা করে দেয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে তো এই আপনার আমার বিএনপির মতামতে কিছু আসা যায় না, তাই না? এটা তো আদালতের রায়। এখন দ্য হিন্দু পত্রিকাকে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইউনুস বললেন যে এটা তো ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আপনি কিসের ভিত্তিতে ঘোষণা দিলেন? কখন ঘোষণা দিলেন? আমি আসলে দর্শক এই সরকার সমালোচনা করতে চাই না, কিন্তু কিছু কিছু বিষয় আসলে সমালোচনা না করে পারা যায় না। আমরা তো এর আগে জানতামই না যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, এটা ধোঁয়াশা ছিল। আপনি হঠাৎ করে বলে দিলেন যে এটা তো অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। কখন ঘোষণা হলো? কিভাবে ঘোষণা হলো? ডক্টর ইউনুসের আজকে দ্য হিন্দুর সঙ্গে ইন্টারভিউ দেওয়ার আগে কোথাও তো আমি শুনি নাই যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। কোথাও বলেছেন কি আপনারা বলেন তো? কোথাও তো তিনি বলেন নাই। তাহলে তিনি কিভাবে বললেন যে ঘোষণা হয়ে গিয়েছে? বিএনপিকে এখন আজকেই স্পষ্টভাবে বলতে হবে যে তারা ডক্টর ইউনুসকে চাপ দিয়েছে কিনা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা সুযোগ দিতে হবে। এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই। আর যদি বিএনপি এটা স্পষ্ট না করে এবং মুখে কুলুপ দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আসলেই বিএনপি গোপনে গোপনে সরকারকে চাপ দিয়েছে যে আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার পক্ষেও কিন্তু আমি নই, যেহেতু এটা ঐতিহ্যবাহী দল। আমি চেয়েছিলাম যে একটা গণভোটের আয়োজন করেন, যে এই গণভোটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে আছে কিন্তু যে এটা গণভোটের আয়োজন করে, রেফারেন্ডাম করে, রেফারেন্ডামের মাধ্যমে আপনারা যদি জনগণ রায় দেয় তাহলে আওয়ামী লীগকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ করুন। যেহেতু তারা অন্যায়ভাবে 3টা নির্বাচন করেছে, 3টা নির্বাচনে তারা 10 বছর 7 মাস ক্ষমতা ছিল, 7 মাস তাদেরকে ডিসকাউন্ট দিলাম, অন্তত 10 বছর নিষিদ্ধ করুন। এবং 14 সালের নির্বাচনে এবং 24 সালের নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছে সবাইকে রাজনীতি করার অধিকার থেকে নিষিদ্ধ করুন, অন্তত 2 টার্মের জন্য। তারপর তারা আবার করতে পারবে, তার শাস্তি হবে যে হেই দেখো তোমরা অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতা দখল করে রেখেছিলে, তার শাস্তি স্বরূপ তোমাদেরকে এই 10 বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো, তারপর তোমরা রাজনীতি করতে পারবে। আমি চেয়েছিলাম এটুকুই, পুরোপুরি নিষিদ্ধ হোক এটা কিন্তু চাইনি। কিন্তু এগুলো বাস্তবায়ন না করে ডক্টর ইউনুস ঘোষণা দিয়ে দিলেন যে বিএনপির অনুরোধে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তিনি কোনো ট্রাইব্যুনালের জন্য ওয়েট করলেন না, তিনি কোনো গণভোট দিলেন না, তিনি অংশীজনের মতামত নিলেন না, তিনি যে ছাত্র সমাজ নাগরিক কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারো মতামত দিলেন না, তিনি বলে নিলেন যে ঘোষণা হয়ে গিয়েছে। এখন ডক্টর ইউনূসকে আমার প্রশ্ন যে আপনাকে এই ঘোষণা দেওয়ার অধিকার কে দিয়েছে? গত 10-15 বছর ধরে 3000 ক্রস ফায়ার, 600-র বেশি মানুষকে গুম, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 1500-এর মতো নিহত, 10,000-এর মতো আহত, যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকারী হিসাবে চিহ্নিত হয়ে যার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, সেই দলটাকে আপনি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে দিলেন। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? আপনাকে এটার ক্লারিফাই করতে হবে। এবং বিএনপিকেও আজকের ভিতরে স্পষ্ট বলতে হবে, পরিষ্কারভাবে বলতে হবে যে তারা আসলে চায় কি না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, বা আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত কি, এটা আজকের ভিতরেই বিএনপিকে বলতে হবে। এর আগে মির্জা ফখরুল অনেকবার ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন পত্রিকায়। তো কিছু কিছু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি চান কি না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন যে আমরা চাওয়ার না চাওয়ার কি, জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে, জনগণ না চাইলে আওয়ামী লীগ আসবে না। কিন্তু এখানে কথাটা অস্বচ্ছতা আছে। জনগণ কিভাবে চায়, মানে জনগণ চায় কিনা এটা বুঝবেন কিভাবে, তাই না? জনগণ চায় কিনা এটা বোঝার জন্য তো গণভোট দিতে হবে, এবং সেই গণভোটের কথা, সেই রেফারেন্ডের কথা তো আমি বারে বারে বলতেছি অনেকবার। কাজেই শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলবেন যে জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে, আচ্ছা জনগণ চাইলে তারপর কথা, আপনারা কি চান সেটা স্পষ্ট করে বলে না। তো এটা তো স্পষ্ট করে বলতে হবে আপনাকে যে আসলে বিএনপি চায় কি না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। যেমন দ্য ডেইলি স্টার পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ, এটা জনগণের উপর নির্ভর করতেছে। জনগণ চাইলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, না চাইলে নেবে না। তো যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা করে যার সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, সেই দলটাকে আবার যদি বিএনপি নতুন করে পুনর্বাসন করার চেষ্টা করে, সেটা হবে কিন্তু বিএনপির পলিটিক্যাল সুইসাইড। বিএনপিকে অবশ্যই ক্লারিফাই করতে হবে যে বিএনপি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মহান দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে কিনা। বিএনপির বলা উচিত যে একটা ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনালে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের ব্যাপার আছে, তারপরে জনগণের মতামত চাওয়া যেতে পারে, বিভিন্নভাবে বিএনপি বলতে পারে। কিন্তু সেটা না করে বিএনপি বলতেছে যে জনগণ চাইলে হবে, জনগণ না চাইলে হবে না। এটা হচ্ছে প্রকান্তরে প্রশ্ন এড়িয়ে যাওয়ার নামান্তর। বিএনপিকে স্পষ্ট করতে হবে। এবং এই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আমরা দেখেছি যে বিএনপি নেতারা বলতেছেন যে সরকার আমাদেরকে অনুরোধ করেছে, সেনাবাহিনী অনুরোধ করেছে যাতে আমরা বিএনপি বড় দল হিসাবে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে না যাই। রাষ্ট্রপতি চুপ্পুর জন্য আমাদের কোনো মায়া নাই, এটা বিএনপি বলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পুর জন্য আমাদের কোনো মায়া নাই, শুধুমাত্র সেনাবাহিনী এবং সরকার রিকোয়েস্ট করাতে আমরা চুপ্পুর বিরুদ্ধে কোনো আন্দোলনে যাইনি। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা আবার বিএনপিকে ব্লেম করতেছে। এই যে হাসান আব্দুল্লাহ, সার্জিস সহ যারা উপদেষ্টা আছে ভিতরে, সরকারের ভিতরে, তারা এই জন্য বিএনপিকে ব্লেম করতেছে যে বিএনপির কারণেই চুপ্পুকে নামানো যায়নি। তাহলে এই যে পরস্পর বিরোধী কথাবার্তা, কে সত্য কে মিথ্যা, এগুলো তো আমরা জানতে হবে। তো এগুলো তো আমাদের ভিতরে কনফিউশন তৈরি করে। তো আমার কথা হচ্ছে যে এত বড় এই যে গণহত্যা চালিয়ে যে দলটা চলে গেল, পালিয়ে গেল, সেই দলটাকে অন্ততপক্ষে আগামী 2 টার্মের জন্য ব্যান করতে হবে। এবং এই দলের যারা লুটপাটকারী, সুবিধাভোগী, সকলকে রাজনীতি থেকে অন্তত 2 টার্মের জন্য ব্যান করতে হবে। এবং সেটা আদালতের মাধ্যমে হতে পারে বা সরকারের এক্সিকিউটিভ অর্ডারে হতে পারে। যেভাবেই হোক এই দলটাকে শাস্তি দিতে হবে। এতে বাংলাদেশের জনগণের ভিতরে কোনো দ্বিমত নাই। বাংলার জনগণ চায় যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার জন্য সে আওয়ামী লীগকে শাস্তি পেতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর ডক্টর ইউনূসকে স্পষ্টভাবে বলতে হবে যে আপনি এই ট্রাইব্যুনালে যে মামলা চলমান এবং বিএনপির সঙ্গে সরাসরি আলোচনা কিভাবে করেছেন, বিএনপি কিভাবে চাপ দিয়েছে আমি জানি না, আপনি সরাসরি বলে দিলেন যে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি বলেন আমাকে, এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আর আপনি ডক্টর ইউনূস যদি বিএনপির কথা এতই মানেন, তাহলে এই যে বিএনপি বারে বারে বলতেছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নির্বাচনের রোডম্যাপ দিন, সেটা তো আপনি দিচ্ছেন না। তাহলে বিএনপির কথা আপনি এতই মানেন, ওই বিএনপির কথা মেনে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিবেন, তাহলে বিএনপির কথা মেনে আপনি নির্বাচনের তারিখটা দিচ্ছেন না কেন? তাই না? এগুলো তো আমাদেরকে বলতে হবে, এগুলো আপনাকে ক্লারিফাই করতে হবে ডক্টর ইউনূস। পরিশেষে বিএনপির একটা কথা বলি, সেটা হচ্ছে কি, যে যদি বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নেয়, তাহলে কিন্তু বিএনপি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। এবং বাংলাদেশ কিন্তু ভয়াবহ গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে। আমরা ইতিপূর্বে দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যখন একটা বিপ্লব হয়, একটা গণঅভ্যুত্থান হয়, বিপ্লবের পরে দুই পক্ষের রেষারেষিতে আসলে তখন বিভিন্ন স্টেক হোল্ডার তৈরি হয়। বিপ্লবের আগে সবাই এক গ্রুপ থাকে, বাট বিপ্লবের পরে তারা নিজেরা বিবাদে জড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু অনেক
অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, বিপ্লব, প্রতি বিপ্লব এগুলো হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে। এই জাসদ এবং আওয়ামী লীগ তাদের ভিতরে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় 30-40 হাজার মানুষ মারা গিয়েছে এবং শেখ মুজিবের রক্ষী বাহিনী তারা প্রচুর জাসদের কর্মীদেরকে হত্যা করেছে। এবং এই শেখ মুজিবের মৃত্যুর পরে সেনাবাহিনীতে কু পাল্টা কু, তারপর জিয়াউর রহমানের ক্ষমতায় আসে, এগুলো তো হয়েছে। এখন বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপি এবং ছাত্ররা তারা মুখামুখি এখন দাঁড়িয়ে গিয়েছে। বিশেষ করে বিএনপির এই যেই চুপচাপ ধরি মাছ নাছুই পানি, এই নীতিটাকে আসলে ছাত্ররা নিতে পারতেছে না। বাংলাদেশ একটি গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। সেই গৃহযুদ্ধটা হবে এই ছাত্রদের ভিতরে এবং এই বিএনপির ভিতরে এই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে। আমি যদি শুধু এই আপনাদেরকে ছাত্রদের ফেসবুক স্ট্যাটাসগুলো পড়ে শোনাই। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন যে স্টপ পলিটিক্যাল কনস্পারেসি, উই আর অলরেডি শহীদ, মানে আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি। একটু আগে তিনি লিখেছেন যে 18ই জুলাই একটি কথোপকথন, মানে 18ই জুলাই একটা কথোপকথন, ভাই আপনারা আপনাদের ছেলেদের রাস্তায় নামান। তখন তারা বলল যে আমরা আপাতত সরকার পতন নিয়ে কিছু ভাবছি না, মানে এটা বিএনপির উদ্দেশ্যে বলছে, যদি নাম মেনশন করে নাই। তারপর 4 ঘন্টা আগে লিখেছেন যে ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে ক্যাবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই অভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে, যারা গণমানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। মাহফুজ আলম লিখেছেন যে ইউ স্নাস্ট ইট অ্যাওয়ে ফর টুয়াইস, দিস টাইম উই ডু এভরিথিং নেসেসারি ফর পিপল পাওয়ার। মানে গত 2 বার এটা ছিনতাই হয়ে গিয়েছে, 90-তে এবং 2007-এ যে আমরা যে বিপ্লব করেছি, গণঅভ্যুত্থান করেছি, সেখানে কিন্তু এই জনগণের যে রাইটস, পিপলস পাওয়ার, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। বাট এবার তারা এটা করবে যেভাবেই হোক। এবং গতকালকে মাহফুজ আলম একটা পোস্ট দিয়েছেন, গণঅভ্যুত্থানের 100 দিন হয়ে গেল, পুরানো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে। এ দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম বন্দোবস্ত। ছাত্র তরুণদের একটা সুযোগ এসেছে, প্রত্যেকটি প্রজন্মের কাছে এরকম একটা সুযোগ আসে। 90-এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগের প্রজন্মের ধূর্তামির কাছে। আবারও সেই ধূর্ত পুরাতনপন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করেছেন, সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন। মানে এই ছাত্ররা মারা যাবেন, কারণ 90-এ এত রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না। মানে বলতে চাইছেন যে পুরাতনপন্থীরা যে ষড়যন্ত্র করতেছে, সেটা যদি ছাত্র তরুণরা হ্যান্ডেল করতে না পারে, তাহলে এই ছাত্র তরুণদের কিন্তু হত্যার সম্মুখীন হতে হবে। কারণ 90-এর আন্দোলনে এত রক্ত ঝরে নাই, বা এত মানুষ মারা যায় নাই, বা এত হুমকি ধামকিও ছিল না। এখানে প্রায় 1.5 লক্ষ আহত, মানে 50,000 আহত, মানে মাঠে লড়াকু আছেন, এরকম 2,000 শহীদ হয়েছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে তিনি লিখেছেন যে গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে, মানে গৃহযুদ্ধ কিন্তু আসন্ন, একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান। কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। পুরাতন এবং নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি এবং প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি। পুরাতন এবং নতুনের, মানে পুরাতন মানে বিএনপি জামাত, আর নতুন মানে তারা, এই দ্বন্দ্বে রণনীতি এবং প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি। মৃত্যু আমাদেরকে ছুঁয়ে গিয়েছে, আমরা জ্যান্ত মরা হয়ে গিয়েছি। আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। ক্লান্ত হইয়েন না, জড়ো হন, ঘন হয়ে বসুন। স্পষ্ট গৃহযুদ্ধের ইঙ্গিত, স্পষ্ট গৃহযুদ্ধের ইঙ্গিত। এবং দর্শক, আমি বলতে চাই যে যেভাবে ছাত্রদেরকে আওয়ামী লীগ হুমকি দিচ্ছে, হাসিনার প্রত্যেকটা ফোন রেকর্ডে বলা হচ্ছে যে এদেরকে বিচার করা হবে, এদের শাস্তি দেওয়া হবে, এদেরকে ফাঁসি দেওয়া হবে। এবং ওই যে মাকসুদ আছে না, মাকসুদ, ওই যে ফিডব্যাকের মাকসুদ, আগে ব্যান্ড শিল্পী ছিল, সে ফেসবুকে লেখছে যে এদেরকে ফাঁসি দেওয়া হবে বা ওই যে গলা কাটা হবে, এবং এটা করার আগে জমটুপি পরানো যাবে না, কারণ জমটুপি পরলে ওরা আমেজটা পাবে না। এভাবে অনবরত হুমকিতে হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এই ছাত্রগুলোকে। বিএনপিকে কিছু বলতেছে না, কিন্তু শুধু এই ছাত্রগুলিকে। গতকালকের যে শেখ হাসিনা কনভারসেশনটা ফাঁস হলো, গতকালকেটা, সেটা সে বলেছে যে সাধারণ ছাত্রদেরকে আমি ক্ষমা করে দেব, কিন্তু যারা নেতা আছে ওদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব।
ওদেরকে মানে ফাঁসি দিবে। তখন একজন বলে যে আপা আপা লাইভ ফাঁসি দেখবো, আপা লাইভ ফাঁসি দেখবো। তো সেই জায়গায় এই ছাত্ররা যখন শোনে ওদের প্রায় ১৫০০-এরও অধিক নেতাকর্মী হারিয়েছে এবং তারা নিজেরাও আসলে ঝুঁকিতে আছে, অনবরত আওয়ামী লীগ হুমকি দিচ্ছে, সেই জায়গায় যদি তারা শোনে যে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন, তার মানে আবার বিএনপি এবং আওয়ামী লীগ আবার পর্যায়ক্রমে ক্ষমতায় আসবে, তত্ত্বাবধায়ক সরকার আসবে। আর আওয়ামী লীগ একবার আসলেই যেভাবে তারা জামাতে ফাঁসি দিয়েছে, যেভাবে তারা বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসি দিয়েছে, ঠিক একইভাবে তারা আবার এই হাসনাত সার্জিস, এই মাহফুজ নাহিদ আসিফকে ফাঁসি দিবে। এটা তারা মেনে নিবে কিভাবে? আপনি আমাকে বলেন তো। এ তো বাস্তবতা, যেখানে আমার জীবনের হুমকি। সুতরাং গৃহযুদ্ধ আসন্ন। এখন বিএনপিকে এটা মোকাবেলা করতে হবে। বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করার মহান দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়, তাহলে বিএনপিকে এই ছাত্র জনতার মুখোমুখি আরেকবার হতেই হবে। এবং যদি হয়, তাহলে আমি জানি না যে এবার আসলে বিএনপি যদি ভারতের কোনো হেল্প পায় বা আমেরিকার কোনো হেল্প পায়, তাহলে বিএনপি তো টিকে যাবে, কিন্তু জনগণের মনে বিএনপির প্রতি আরেকটা ঘৃণা তৈরি হবে। আর যদি ছাত্র জনতার আন্দোলনের সামনে বিএনপির পতন হয়, তাহলে আওয়ামী লীগের মতো বিএনপিও ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কাজে আমি বিএনপিকে আহ্বান জানাবো যে আপনারা এই আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হয়েছেন, কোনো সন্দেহ নাই, জামাতও হয়েছে, কিন্তু অন্তত এই আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে আপনারা ছাত্র জনতার বিরুদ্ধে যাবেন না। গণতন্ত্রে রাজনৈতিক দল প্রয়োজন হয়, ইতিহাসের প্রয়োজনে বহু রাজনৈতিক দল আসে, বহু রাজনৈতিক দল চলে যায়। একসময় মুসলিম লীগ ছিল, এখন নাই, নতুন দল এসেছে, এভাবে আসবে। একসময় জাসদ ছিল আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী, এখন জাসদ নাই, এখন বিএনপি হয়েছে, এভাবেই আসবে যাবে। কিন্তু আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যে ঘৃণিত গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রশ্নই আসে না। আর যদি করেন, তাহলে বাংলাদেশে আরেকটা গৃহযুদ্ধ শুরু হবে এবং সেই গৃহযুদ্ধে বিএনপির সঙ্গে ছাত্রদের যে দ্বন্দ্ব শুরু হবে, সেই দ্বন্দ্বে সুযোগ নিতে পারে কিন্তু অনেকেই। সেই গৃহযুদ্ধের সুযোগটা ভারত নিতে পারে, সেই গৃহযুদ্ধের সুযোগটা পলাতক হাসিনা নিতে পারে, অথবা সেই গৃহযুদ্ধের সুযোগটা সেনাবাহিনী নিতে পারে। সুতরাং এগুলো বুঝে শুনে আপনারা অগ্রসর হন, কারণ আমরা গৃহযুদ্ধের মুখোমুখি হতে চাই না, যেটার আলামত অলরেডি শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ।